সমুদ্রের প্রায় ৬০০ মিটার নিচে সম্পূর্ণ অন্ধকারে এমন একটি সাবমেরিন চলছে যাকে খুঁজে বের করতে নেটোর সবচেয়ে আধুনিক সেন্সরও হিমশিম খায়। এটি শুধু দ্রুত নয়, এটি শুধু গভীরে ডুব দিতে পারে না, এটি এমন একটি ধাতু দিয়ে তৈরি যেটি আমেরিকা নিজেই ব্যবহার করতে ভয় পেয়েছিল। আর সেই কারণেই এক মার্কিন নৌ প্রকৌশলী স্বীকার করেছিলেন, রাশিয়া বিট আস অন দ্যাট ওয়ান। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে আমরা জানব রাশিয়ার ভয়ঙ্কর সিয়েরা ক্লাস সাবমেরিন সম্পর্কে, জানব কেন এই সাবমেরিন এত ভয়ঙ্কর ছিল, কেন আমেরিকা নিজেরা এমন সাবমেরিন বানায়নি, কি ঘটেছিল 1992 সালের সেই রহস্যময় সংঘর্ষে যেখানে রাশিয়ান সাবমেরিন ধাক্কা মেরে প্রায় ধ্বংস করে দিয়েছিল আমেরিকান সাবমেরিনকে, আর কেন মাত্র দুটি পুরনো সাবমেরিন আজও নেটোকে চিন্তায় রাখে। 1970 এবং 80-র দশক স্নায়ুযুদ্ধ তখন চরমে। পৃথিবীকে ধ্বংস করার মতো হাজার হাজার পারমাণবিক অস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়িয়েছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। কিন্তু সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ চলছিল সমুদ্রের নিচে, কারণ যে দেশ শত্রুর নিউক্লিয়ার সাবমেরিন খুঁজে বের করতে পারবে সেই দেশ পারমাণবিক যুদ্ধে এগিয়ে থাকবে। আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল ওহাইও ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো সমুদ্রের নিচে লুকিয়ে থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করত। যদি স্থলভাগ ধ্বংসও হয়ে যায় তাহলেও এই সাবমেরিনগুলো পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারত। এটাকেই বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। আর সোভিয়েত ইউনিয়নের লক্ষ্য ছিল খুবই পরিষ্কার, যে কোনোভাবে এই ওহাইও ক্লাস সাবমেরিনগুলোকে খুঁজে বের করতে হবে। এই লক্ষ্য থেকে জন্ম নেয় সিয়েরা ক্লাস। সিয়েরা ক্লাস ছিল সোভিয়েত ইউনিয়নের এলিট নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। এর দুটি প্রধান সংস্করণ ছিল প্রজেক্ট 945 বারাকোডা বা সিয়েরা 1, প্রজেক্ট 945 এ কোন্ডর বা সিয়েরা 2। এই সাবমেরিনের কাজ ছিল আমেরিকান সাবমেরিন শিকার করা, গোপনে অনুসরণ করা, প্রয়োজন হলে ধ্বংস করা। কিন্তু সোভিয়েতরা বুঝেছিল শুধু নীরব সাবমেরিন বানালেই হবে না, তাদের এমন কিছু দরকার ছিল যা আমেরিকার পুরো সাবমেরিন যুদ্ধ কৌশলকেই চ্যালেঞ্জ করবে। আর সেই জায়গাতেই আসে টাইটানিয়াম। বিশ্বের প্রায় সব সাবমেরিন স্টিল দিয়ে তৈরি, কিন্তু সিয়েরা ক্লাস তৈরি হয়েছিল টাইটানিয়াম দিয়ে। এখন প্রশ্ন হলো, টাইটানিয়াম কেন এত গুরুত্বপূর্ণ? কারণ টাইটানিয়াম স্টিলের চেয়ে হালকা কিন্তু অনেক বেশি শক্তিশালী, মরিচা ধরে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি নন ম্যাগনেটিক, অর্থাৎ ম্যাগনেটিক সেন্সর দিয়ে এটিকে খুঁজে পাওয়া কঠিন। আর সমুদ্র যুদ্ধের ক্ষেত্রে এটি বিশাল সুবিধা। সিয়েরা ক্লাস প্রায় 500 থেকে 600 মিটার গভীরে ডুব দিতে পারত। সেই সময়ের লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিনের সীমা ছিল প্রায় 450 মিটার। এই অতিরিক্ত গভীরতা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সমুদ্রের গভীরে শব্দের গতি বদলে যায়, তাপমাত্রা পরিবর্তন হয়, অর্থাৎ সিয়েরা ক্লাস চাইলে সমুদ্রের এমন স্তরে লুকাতে পারত যেখানে নেটোর সেন্সর দুর্বল হয়ে যেত। এটি ছিল পানির নিচে স্টিলথ মোড। সিয়েরা ক্লাস পানির নিচে প্রায় 32 থেকে 34 নট গতিতে চলতে পারত। এটি অত্যন্ত দ্রুত। এত দ্রুত গতির কারণে শত্রুকে ফাঁকি দেওয়া সহজ হতো, অবস্থান পরিবর্তন করা যেত দ্রুত, সাবমেরিন শিকারের সময় কৌশল বদলানো যেত মুহূর্তেই। এছাড়া নেটো কমান্ডারদের জন্য এটি ছিল দুঃস্বপ্ন, কারণ আপনি এমন একটি লক্ষ্যকে ট্র্যাক করছেন যেটি গভীরেও আছে আবার দ্রুত গতিতেও চলছে। যদি টাইটানিয়াম এত ভালো হয় তাহলে আমেরিকা কেন এটি ব্যবহার করলো না? এর উত্তর হলো খরচ এবং জটিলতা। টাইটানিয়াম দিয়ে সাবমেরিন বানানো অত্যন্ত কঠিন। ওয়েল্ডিং করার সময় সামান্য অক্সিজেন ঢুকলেও পুরো কাঠামো দুর্বল হয়ে যেতে পারে, তাই বিশেষ আর্গন গ্যাস পরিবেশে কাজ করতে হয়। শুধু তাই নয়, আলাদা কারখানা দরকার, বিশেষ প্রকৌশলী দরকার, রক্ষণাবেক্ষণ ব্যয়ও বিশাল। আমেরিকা হিসেব করে দেখেছিল এভাবে বড় বহর তৈরি করা অসম্ভব হয়ে যাবে, তাই তারা অন্য পথ বেছে নেয়। আমেরিকা বলেছিল আমরা আরও নীরব সাবমেরিন বানাবো, ফলে তৈরি হয় সিওলফ ক্লাস সাবমেরিন, ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো পৃথিবীর সবচেয়ে নীরব সাবমেরিনগুলোর মধ্যে পড়ে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন বলেছিল আমরা এমন সাবমেরিন বানাবো যেটি আঘাত সহ্য করবে, গভীরে যাবে এবং ভয় তৈরি করবে। দুদেশের দর্শন ছিল সম্পূর্ণ আলাদা।
1992 সালের 11 ফেব্রুয়ারি সান বারেন্টস সাগর আমেরিকা ইউএসএস বেইটন রুজ গোপন মিশনে ছিল। রাশিয়ার সিয়েরা ক্লাস সাবমেরিন B-276 কস্ট্রোমা তখন ওই এলাকায় চলাচল করছিল। হঠাৎ পানির নিচে দুই সাবমেরিন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাশিয়ান সাবমেরিনের শক্তিশালী কাঠামো আমেরিকান সাবমেরিনের ক্ষতি করে। ফলাফল ছিল অবিশ্বাস্য। আমেরিকান সাবমেরিন পরে অবসরে পাঠানো হয়, কিন্তু রাশিয়ার কস্ট্রোমা কয়েক মাসের মধ্যেই আবার সার্ভিসে ফিরে আসে। রাশিয়ান নাবিকরা পরে সাবমেরিনে এক লিখে উদযাপন করে। এটি ছিল রাশিয়ার জন্য বিশাল প্রতীকী বিজয়। আজ মাত্র দুইটি Sierra-2 সক্রিয় বলে মনে করা হয়। B-336 স্কুব, B-534 নিজবি নভগোরোদ সংখ্যা কম হলেও সমস্যা হলো অনিশ্চয়তা। যদি এই সাবমেরিনগুলো সমুদ্রে নামে তাহলে নেটোকে অতিরিক্ত সাবমেরিন মোতায়েন করতে হয়, অতিরিক্ত নজরদারি চালাতে হয়, আরও বেশি রিসোর্স ব্যবহার করতে হয়। অর্থাৎ মাত্র দুটি সাবমেরিন পুরো কৌশল বদলে দিতে পারে। আজ রাশিয়া নতুন ইয়াসেন ক্লাস সাবমেরিনের দিকে ঝুঁকছে, কারণ টাইটানিয়াম অত্যন্ত ব্যয়বহুল। ইয়াসেন ক্লাস স্টিল ব্যবহার করলেও আধুনিক সেন্সর, উন্নত স্টিলথ, ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক সোনার বহন করে। অর্থাৎ রাশিয়াও বুঝেছে শুধুমাত্র টাইটানিয়াম দিয়ে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। তবুও সিয়েরা ক্লাস আজও কিংবদন্তি। সিয়েরা ক্লাস সাবমেরিন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যুদ্ধে সবসময় সংখ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, কখনো কখনো একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত পুরো কৌশল বদলে দিতে পারে। আমেরিকা বেছে নিয়েছিল নীরবতা, সোভিয়েত ইউনিয়ন বেছে নিয়েছিল শক্তি, গভীরতা এবং ভয়। আর সেই কারণেই আজও কয়েক দশক পর মাত্র কয়েকটি পুরনো সাবমেরিন নেটোকে নতুন করে হিসেব কষতে বাধ্য করে। কারণ সমুদ্রের নিচে শত্রুকে খুঁজে না পেলে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর।